গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু ব্রাইট স্মার্ট একাডেমি। আর আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, গত কয়েকটা ক্লাস জুড়ে আমরা কিন্তু তোমাদের বইতে যে নবম অধ্যায় রয়েছে উত্তর আমেরিকা মহাদেশ, সেই উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা শুরু করেছিলাম, তাই তো? ইতিমধ্যেই আমরা উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিক অঞ্চল, উত্তর আমেরিকার নদ নদী, উত্তর আমেরিকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের যে সম্পর্ক, এই যে বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে আমরা জেনে এসেছি, তাই তো? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, উত্তর আমেরিকার যে হ্রদ অঞ্চল রয়েছে, মূলত পঞ্চ হ্রদ তোমরা জেনেছ। সেই পাঁচটা বৃহৎ হ্রদ অঞ্চলকে কেন্দ্র করে যে কর্মকাণ্ড গড়ে উঠেছে, সেটা সম্পর্কে কিন্তু আমরা আজকে বিস্তারিত জানব। তার আগে গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে একটু প্রশ্ন উত্তরের মাধ্যমে জানার চেষ্টা করব। তোমরা কিন্তু সকলে উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? বলো তো, পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে? ভেরি গুড, পৃথিবীতে 7টা মহাদেশ রয়েছে। এর মধ্যে বৃহত্তম যে মহাদেশ, তার নাম কি? এশিয়া মহাদেশ, যেখানে কিন্তু আমরা সকলে বসবাস করি, যে মহাদেশটি তার নাম কিন্তু হলো এশিয়া মহাদেশ। দেখো, এই উত্তর আমেরিকা মহাদেশ কিন্তু আয়তনের দিক থেকে পৃথিবীতে তৃতীয় বৃহত্তম মহাদেশ। প্রায় 6টা ভারত যদি একসাথে জোড়া যায়, তাহলে কিন্তু এরকম উত্তর আমেরিকা মহাদেশ তৈরি হবে। এই উত্তর আমেরিকা মহাদেশের কথা আজ থেকে কিন্তু প্রায় 500 বছর আগে মানুষের কাছে অজানা ছিল। তাহলে তোমরা আমাকে বলো, উত্তর আমেরিকা কে কবে আবিষ্কার করে? ভেরি গুড, খুব ভালো বলেছে যে উত্তর আমেরিকা আমেরিকো ভেসপুজি, একজন পর্তুগিজ নাবিক, তিনি আবিষ্কার করেন কত না 1501 সালে। দেখো, খ্রিস্টোফার কলম্বাস বলে একজন ইতালির নাবিক ছিলেন। তিনি কিন্তু ভারতে আসার জন্য জলপথে যাত্রা শুরু করেন। তিনি যে দ্বীপটাতে এসে পৌঁছান, সেটায় তিনি ভাবেন যে এটা হয়তো ভারতীয় দ্বীপপুঞ্জ, কিন্তু আসলে সেটা ভারতীয় দ্বীপপুঞ্জ ছিল না। এই পথ অনুসরণ করে, খ্রিস্টোফার কলম্বাসের পথ অনুসরণ করে পর্তুগিজ নাবিক আমেরিকো ভেসপুজি কিন্তু যাত্রা শুরু করেন এবং সেই দ্বীপে এসে পৌঁছান। তিনি উপলব্ধি করেন কি না, এটা কিন্তু ভারতবর্ষ নয়, নতুন একটা দ্বীপ, এবং তিনি তার নাম অনুসারে এই মহাদেশটির নাম দেন আমেরিকা মহাদেশ। মনে থাকবে? আচ্ছা, এই আমেরিকা মহাদেশের চতুর্দিকে কিন্তু সাগর মহাসাগর দিয়ে ঘেরা। যেমন উত্তর দিকে কি রয়েছে বলো? উত্তর সাগর, ভেরি গুড। পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, মনে থাকবে। পূর্ব দিকে কি রয়েছে? আটলান্টিক মহাসাগর। এবং পশ্চিম দিকে কি রয়েছে বলো? পশ্চিম দক্ষিণ দিকে প্রশান্ত মহাসাগর রয়েছে পশ্চিম দক্ষিণ দিকে। এই উত্তর আমেরিকা মহাদেশে দেশের সংখ্যা কয়টি বলো? 23টি, ভেরি গুড। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এই যে দুটি মহাদেশের মাঝখানে যে যোজকটা রয়েছে, বা যে আহ, কি বলবো, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে, কে বিচ্ছিন্ন করেছে? ভেরি গুড, পানামা খাল কিন্তু উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে, তাই তো? আচ্ছা, এরপরে বলতো, উত্তর আমেরিকা মহাদেশের প্রধান নদীর নাম কি? মিসিসিপি মিসৌরি হলো কিন্তু উত্তর আমেরিকা মহাদেশের প্রধান নদী। এই মিসিসিপি নদীর প্রধান যে উপনদী, সেটাই কিন্তু হলো মিসৌরি নদী। এবং উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গ, এটাও তোমরা পড়েছিলে। বলো, উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট ম্যাককিনলে, খুব ভালো বলেছো যে মাউন্ট ম্যাককিনলে কিন্তু হলো উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ। এই উত্তর আমেরিকা মহাদেশে কয়েকটি বিখ্যাত শহর রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ শহরগুলির নাম তোমরা বলতে পারবে? কয়েকটি বলতে পারবে, বলে ফেলো। ওয়াশিংটন ডিসি, তাই না? আর কি? নিউ ইয়র্ক, শিকাগো শহর, ক্যালিফোর্নিয়া, টরন্টো, মেক্সিকো সিটি, এগুলো কিন্তু হলো উত্তর আমেরিকার সব বিখ্যাত বিখ্যাত কয়েকটি শহর, তাই তো? আচ্ছা, উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিক অঞ্চলকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম মূলত? 3 ভাগে ভাগ করা হয়েছিল। সেই ভাগগুলি কি কি তোমাদের মনে আছে? কি কি বলতো? পশ্চিমে কি রয়েছে?
পার্বত্য অঞ্চল, ভেরি গুড। এবং মধ্যভাগে কিন্তু এই মহাদেশটি রয়েছে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, এবং পূর্ব দিকে রয়েছে কি না উচ্চভূমি রয়েছে পূর্বে। এই যে পশ্চিমে পার্বত্য অঞ্চল রয়েছে, এখানে কোস্ট রেঞ্জ, আলাস্কা রেঞ্জ, ব্রুকস রেঞ্জ, অনেকগুলি কিন্তু পর্বতশ্রেণী লক্ষ্য করা যায়। আর এই পর্বতশ্রেণীগুলি কিন্তু নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। আমরা ভঙ্গিল পর্বত পড়েছিলাম না, যে ভঙ্গিল পর্বতকে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত আর দ্বিতীয় হচ্ছে কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বত। মহাদেশটির পূর্ব দিকে রয়েছে অ্যাপেলিশিয়ান পর্বত বা অ্যাপেলিশিয়ান উচ্চভূমি, সেটি কিন্তু সম্পূর্ণ প্রাচীন ভঙ্গিল পর্বতের অংশ, অর্থাৎ বহুদিন ধরে এটি ক্ষয়প্রাপ্ত হয়ে কিন্তু মালভূমিতে বা উচ্চভূমিতে কিন্তু পরিণত হয়েছে। তোমরা মৃত্যু উপত্যকার নাম সকলে শুনেছ, বলো মৃত্যু উপত্যকা কাকে বলে? ভেরি গুড। কি না, উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্তে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে 90 মিটার নিচু কিন্তু একটি স্থান রয়েছে, যে স্থানে জল এত লবণ যে কোনো জীব কিন্তু সেখানে বেঁচে থাকতে পারে না। মনে থাকবে, সেখানে কিন্তু কোনো জীব বেঁচে থাকতে পারে না, ফলে একে কি বলা হয়? মৃত্যু উপত্যকা। আর এই যে জায়গাটা, এটাই কিন্তু হলো উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম স্থান, এবং সমগ্র উত্তর গোলার্ধের নিম্নতম স্থান কিন্তু হলো এই মৃত্যু উপত্যকা। মধ্যভাগে যে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল তোমাদের সাথে আলোচনা করছিলাম, সেখানে কিন্তু আহ, 5টা বিখ্যাত হ্রদ রয়েছে, যাকে একসাথে কি বলা হয় বলতো? পঞ্চর হ্রদ। ভেরি গুড। এই 5টা হ্রদের নাম তোমাদের মনে আছে? বলতো কি কি? সুপিরিয়র, আর মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও। এই 5টা বিখ্যাত হ্রদ নিয়ে কিন্তু পঞ্চর হ্রদ সৃষ্টি হয়েছে। এদের মধ্যে পৃথিবীর সব থেকে বড় মিষ্টি জলের হ্রদের নাম কি বলতো? ভেরি গুড। সুপিরিয়র হলো কিন্তু পৃথিবীর সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ। মূলত এই মধ্যভাগে সেন্ট লরেন্স নদীর অববাহিকা, পেইরি তৃণভূমি, এছাড়া মিসিসিপি মসুরির যে অববাহিকা সমভূমি এবং হ্রদ অঞ্চলের সমভূমি নিয়ে কিন্তু এই অঞ্চলটা গঠিত হয়েছে, যেটাকে আমরা কি বলছি? না মধ্যভাগের সমভূমি অঞ্চল। এরপরে আমরা দেখেছিলাম যে পূর্বের উচ্চভূমি রয়েছে, তাই না? অ্যাপেলিশিয়ান পর্বতের মাউন্ট মিশেল ছিল এই সমগ্র পূর্বের উচ্চভূমি, এবং এটি কি 2000 মিটারের সামান্য বেশি উঁচু, এবং তরাঙ্গায়িত ভূমি কিন্তু এই পূর্বের উচ্চভূমিতে আমরা লক্ষ্য করতে পারি। এছাড়া আমরা উত্তর আমেরিকার নদ নদী পড়েছি, প্রধান কয়েকটি নদ নদীর নাম বলো তো তোমরা। ভেরি গুড। সেন্ট লরেন্স, মিসিসিপি মিসৌরি, কলোরাডো নদী, কলম্বিয়া নদী, ম্যাকেঞ্জি নদী, এই 5টা প্রধান কিন্তু উত্তর আমেরিকার নদ নদী। এদের মধ্যে নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপরে সৃষ্টি হয়েছে বলো? ভেরি গুড। সেন্ট লরেন্স নদীর উপরে কিন্তু নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এরপর গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদী অববাহিকায় লক্ষ্য করা যায়? কলোরাডো নদীর উপর অববাহিকায় কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন লক্ষ্য করা যায়। এছাড়া সমগ্র উত্তর আমেরিকার দীর্ঘতম যদি নদী বলে, সেটা কিন্তু উত্তর হবে কি না মিসিসিপি মসিউরি। এই মিসিসিপি মসিউরি নদী সুপিরিয়র হ্রদের কাছ থেকে উৎপন্ন হয়েছে এবং মেক্সিকো সাগরে গিয়ে কিন্তু পতিত হয়েছে, তাই তো? আচ্ছা, এরপরে বলো তো, পৃথিবীর বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? টেনেসি নদীতে কিন্তু এই বহুমুখী নদী পরিকল্পনা গড়ে উঠেছে। এছাড়া মরুপ্রায় ক্যালিফোর্নিয়া যে উপত্যকা অঞ্চল, সেখানে কৃষি প্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে কোন নদী? কলোরাডো নদী। ভেরি গুড। তাহলে আমরা এই সম্পর্কে, নদীগুলো সম্পর্কেই জেনেছি। এছাড়া আমরা সেখানকার জলবায়ু জেনেছি। মহাদেশটির বিশাল আকৃতির জন্য কি হয় না, জলবায়ু কিন্তু সব জায়গায় সমান নয়। শুধু কি আকৃতি, আর কি কি কারণে এই জলবায়ুর বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি বলতো? কি 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 কারণ রয়েছে আর? ভেরি গুড। অক্ষাংশগত অবস্থান, সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, পর্বতের অবস্থান ইত্যাদির কারণে কিন্তু আমরা উত্তর আমেরিকা মহাদেশের যে জলবায়ু, তার বৈচিত্র্য কিন্তু লক্ষ্য করতে পারি, তাই না? আচ্ছা, রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর এক ধরনের উষ্ণ বায়ু কিন্তু উত্তর আমেরিকায়
লক্ষ্য করা যায়। সেই বায়ুর নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বলো। ভেরি গুড। চিনুক নামে কিন্তু এক ধরনের স্থানীয় বায়ু রয়েছে, যেটি উষ্ণ বায়ু। আমাদের ভারতবর্ষে যেমন লু রয়েছে, কালবৈশাখী রয়েছে, আঁধি রয়েছে, যেমন এগুলো কি স্থানীয় বায়ু। সেই স্থানীয় কিন্তু এক ধরনের উষ্ণ বায়ু রয়েছে চিনুক, যেটি কি করে না পূর্ব ঢাল বরাবর প্রবাহিত হয়ে যে বরফাকৃত অঞ্চল তার উপর দিয়ে প্রবাহিত হওয়ার মাধ্যমে কিন্তু সেখানে এই বরফ গলিয়ে জলে পরিণত করে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি দেখেছিলাম যে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক, তাই না? উত্তর আমেরিকায় মূলত তুন্দ্রা জলবায়ু, এছাড়া তৈগা জলবায়ু, লরেন্সীয় জলবায়ু, শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, উষ্ণ মরু জলবায়ু, এই জলবায়ুগুলো কিন্তু লক্ষ্য করা যায়। আর এই জলবায়ুর উপরে ভিত্তি করে কিন্তু সেখানকার স্বাভাবিক উদ্ভিদ তৈরি হয়েছে। যেমন তৈগা জলবায়ুতে কি, যে এখানে কিন্তু প্রচন্ড বরফ পড়ে, ফলে বড় গাছপালা কিন্তু তেমন লক্ষ্য করা যায় না। তাহলে সেই অঞ্চলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ জন্মায় বলো তোমরা? ভেরি গুড। মস, লাইকেন, বার্চ, উইলো, এইগুলো কিন্তু, অর্থাৎ ঝোপ জাতীয় বা ঝোপ তন্ত্র জাতীয় উদ্ভিদ কিন্তু এইসব অঞ্চলে জন্মায়। আবার মিশ্র অরণ্য কিন্তু দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে বলো? লরেন্সীয় জলবায়ু বা নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য কিন্তু লক্ষ্য করা যায় এই অঞ্চল, উত্তর আমেরিকা মহাদেশে। সেখানে একদিকে যেমন সরলবর্গীয় অরণ্য, তেমনি পর্ণমোচী উদ্ভিদও কিন্তু মিশ্রণ লক্ষ্য করা যায়। তাই এটাকে কি বলা হয়? মিশ্র অরণ্য, যেখানে ওক, ম্যাপেল, পাইন, এছাড়া অ্যাশ, ফার ইত্যাদি এই জাতীয় কিন্তু উদ্ভিদ জন্মায়। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্তে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। আমরা পড়েছিলাম গত ক্লাসে, পড়েছিলাম। ভেরি গুড। এইখানে কিন্তু একটা বিখ্যাত জায়গা রয়েছে, যেখানে যেটাকে বলা হয় হলিউড। সেই জায়গাটার নাম কি বলতো? ক্যালিফোর্নিয়া। মূলত রোদ ঝলমলে আবহাওয়া, অর্থাৎ আরামদায়ক যে একটা জলবায়ু, সেটা কিন্তু হলো এই ভূমধ্যসাগরীয় জলবায়ু। ঠিক আছে। এই ভূমধ্যসাগরীয় জলবায়ুতে নানা রকম কিন্তু ফসল উৎপন্ন হয়। বিশেষ করে আপেল, আঙ্গুর, কমলা লেবু, জলপাই, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে উৎপন্ন হতে লক্ষ্য করা যায়। মহাদেশটির দক্ষিণ দিকে কিন্তু লক্ষ্য করা যায় ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু। ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু, যেমন সারা বছর বৃষ্টি হয়, ঠিক তেমনি এই অঞ্চলেও কিন্তু সারা বছর ধরে বৃষ্টিপাতটা হয়ে থাকে। এর ফলে মেহগিনি, পাম, কোকো গাছ প্রভৃতি বা রবার গাছ প্রভৃতি কিন্তু প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এছাড়া আমরা গত ক্লাসে পড়েছিলাম পেইরি তৃণভূমি অঞ্চল। বলতো পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় এবং কেন? পেইরি তৃণভূমি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। কারণ কি? কারণ এই তৃণভূমি অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে রয়েছে, সেখানে সব থেকে বেশি গম উৎপন্ন হয়। এই গম সব থেকে বেশি উৎপন্ন হওয়ার জন্য এই অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। এছাড়া তৃণভূমি থাকার জন্য এখানে আহ হে, ক্লেভার, আলফালফা প্রভৃতি ঘাস জন্মায়। ফলে এখানে পশুচারণ ক্ষেত্র হিসেবে কিন্তু বিখ্যাত একটি জায়গা পেইরি তৃণভূমি অঞ্চল। আর পশুচারণ ক্ষেত্র তৈরি হওয়ার জন্য এখানে দুগ্ধজাত শিল্পও কিন্তু খুব উন্নত। মনে থাকবে? ভেরি গুড। তাহলে আমরা গত ক্লাসে এই বিষয়গুলো সম্পর্কেই জেনেছি। আজকে আমরা কি জানবো না উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল সম্পর্কে। এই উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতি, সরি, কোন কোন নদী রয়েছে, সেখানকার প্রধান খনিজ শিল্প কি, বা শিল্পোন্নতির কারণ, কৃষিকাজ সেখানকার, বা পশুপালন কেমন, এই সম্পর্কে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল। দেখো, তোমরা ডান দিকে ম্যাপ দেখছো, এটা কিন্তু হলো উত্তর আমেরিকা। মধ্যভাগে এর যে সমভূমি অঞ্চল রয়েছে, ঠিক সেই স্থানটা কিন্তু হলো এই উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল। উত্তর আমেরিকা মহাদেশের পূর্বাংশে সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও, এই পাঁচটা বৃহৎ হ্রদগুলি যে অঞ্চলটাতে অবস্থান করছে, সেই টোটাল অঞ্চলটাকে আমরা কি বলবো? হ্রদ অঞ্চল। দেখো, এখানে রয়েছে সুপিরিয়র,
হুরন, অন্টারিও, ইরি, আর কি রয়েছে মিশিগান। এই পাঁচটা হ্রদকে নিয়েই কিন্তু এই স্থানটা বা এই সমভূমি অঞ্চলটা কিন্তু গড়ে উঠেছে। অক্ষাংশ ও দ্রাঘিমাংশভাবে 41 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 75 ডিগ্রি পশ্চিম থেকে 93 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার মধ্যে কিন্তু এই উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলটি অবস্থান করছে। তাহলে আমরা কি কি জানলাম? না, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল ঠিক কোথায় স্থানে অবস্থান করছে, তাদের অবস্থান কি, অর্থাৎ অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত যে আহ, মান রয়েছে সেই মানটা কত সেটা সম্পর্কে আমরা জানলাম, তাই তো? আচ্ছা, এরপর আমরা জানবো উত্তর আমেরিকার ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদ, অর্থাৎ উত্তর আমেরিকার সমস্ত যে আহ, এই পাঁচটা হ্রদ অঞ্চল রয়েছে সেই পাঁচটা হ্রদ অঞ্চল সম্পর্কে বিশদে আলোচনা করব তোমাদের সাথে। এরপরে দেখা রয়েছে হ্রদ সৃষ্টির কথা, কিভাবে এই পাঁচটা হ্রদ কিন্তু সৃষ্টি হলো সেটাও একটা ইন্টারেস্টিং বিষয়। ভালো করে তোমরা লক্ষ্য করো যে হাডসন উপসাগরকে কেন্দ্র করে পৃথিবীর যে প্রাচীনতম ভূখণ্ড সেটি কিন্তু অবস্থিত রয়েছে। এটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। বলতো এই পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডটির নাম কি? ভেরি গুড, কানাডিয়ান সিল্ড অঞ্চল, তাই তো? তাহলে এই হাডসন উপসাগর রয়েছে, ডান দিকে ছবি দেখো, এইটা কিন্তু হলো হাডসন উপসাগর। একে কেন্দ্র করে পৃথিবীর বৃহত্তম বা প্রাচীনতম যে শিল্ড অঞ্চল সেটা হলো কিন্তু কানাডিয়ান শিল্ড অঞ্চল। হিমযুগে এই অঞ্চলটি বরফের আস্তরণ দ্বারা আবৃত ছিল। তাহলে এই যে হ্রদ অঞ্চল, সেই হ্রদ অঞ্চলটা কিন্তু হিমযুগ ছিল। সেই হিমযুগে পুরোটাই বরফ ছিল তখন পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশ। তখন কিন্তু এই অঞ্চলটা বরফ দ্বারা আবৃত ছিল। এই বরফাবৃত এলাকায় বিস্তার ছিল হাডসন উপসাগর থেকে আরো অনেক দূর পর্যন্ত। দীর্ঘদিন ক্ষয়কার্য চলার ফলে পরবর্তীকালে এই বিশাল বরফাবৃত অঞ্চল অনেকগুলি অববাহিকায় পরিণত হয়। বিভিন্ন রকম ক্ষয়কাজ রয়েছে, যেটা সেটা বায়ুবাহিত ক্ষয়কাজ হতে পারে, হিমবাহের ক্ষয়কাজ হতে পারে, ঠিক আছে? বিভিন্ন রকম ক্ষয়কাজ রয়েছে পৃথিবীতে ভূপৃষ্ঠের উপরে। সেই ক্ষয়কাজগুলি দ্বারা এই অঞ্চলগুলো কিন্তু অববাহিকায় পরিণত হয়েছে। ক্রমশ এই অববাহিকাগুলি হ্রদে পরিণত হয়েছে, অর্থাৎ এই অংশগুলি ধীরে ধীরে নিচু হয়েছে। নিচু হওয়ার ফলে কি হচ্ছে, যে বরফাকৃত যে জলটা গলে সেখানে জলের সৃষ্টি হয়েছে, সেখান থেকেই কিন্তু এই হ্রদটা সৃষ্টি হয়েছে। তাহলে তোমরা জানলে যে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল কিভাবে সৃষ্টি হয়েছে। আচ্ছা, এরপরে দেখা রয়েছে হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদী। বেশিরভাগ অংশেই ভূমি সমতল হলেও কিছু কিছু স্থান কিন্তু তরঙ্গায়িত এবং বৃহৎ হ্রদ প্রায় কাছাকাছি অবস্থান করেছে। এদের মধ্যে আয়তনে সুপিরিয়র পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদ হলেও পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। আমরা আগেই পড়েছি যে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি? সুপিরিয়র হ্রদ। এবং আয়তনের দিক থেকে এটা কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদ। দেখো, সুপিরিয়র পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদ এবং পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এই অঞ্চলে মিসিসিপি মিসুরি নদী, সেন্ট লরেন্স উল্লেখযোগ্য নদ নদী। এই যে সেন্ট লরেন্স বা মিসিসিপি মিসুরি, ধরো মিসিসিপি মিসুরি, এটা উত্তর আমেরিকার প্রধান নদী। তাহলে এই নদী কিন্তু সুপিরিয়র হ্রদের পশ্চিম প্রান্ত থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই দেখো, এই যে পশ্চিম অংশটা, এখান থেকেই কিন্তু সুপিরিয়র নদীটি, সরি, মিসিসিপি মিসুরি নদীটি কিন্তু সৃষ্টি হয়েছে। এছাড়া হ্রদ অঞ্চল থেকেই কিন্তু সেন্ট লরেন্স নদী, সেই সেন্ট লরেন্স নদীও কিন্তু উৎপত্তি হয়েছে। আর সেন্ট লরেন্স নদীর উপর কি রয়েছে? পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত, তার নাম কি? নায়াগ্রা জলপ্রপাত। খুব ভালো করে মনে রাখবে যে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম কি। কি লিখবে উত্তরে? না, নায়াগ্রা জলপ্রপাত হলো পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত, যেটি সেন্ট লরেন্স নদীর উপরে কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে আমরা কি জানলাম যে হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি কেমন? সব জায়গায় কিন্তু সমান বা সমভূমি নয়। কিছু কিছু স্থানে কিন্তু তরাঙ্গায়িত যে ভূমি, সেই তরাঙ্গায়িত ভূমি কিন্তু লক্ষ্য করা যায়। তোমরা ডান দিকে দেখো, এই যে জলপ্রপাতটা তোমরা দেখছো, এটি কিন্তু হলো পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত, নায়াগ্রা জলপ্রপাত। বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে পেরেছো সবাই, ভেরি।
এরপরে রয়েছে হ্রদ অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক। এই হ্রদ অঞ্চলের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। তাহলে হ্রদ অঞ্চলের জলবায়ু কেমন? শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। শীতকালে প্রবল শৈত্যপ্রবাহ হয়, নদীগুলো এবং হ্রদগুলো কিন্তু বরফে প্রায় ঢাকা হয়ে থাকে। তাই শীতকালে এই অঞ্চল কেমন থাকে? না বরফাকৃত থাকে। নদ নদী হ্রদ সবই কিন্তু বরফে ঢেকে যায়। নদীগুলো ও হ্রদগুলো বরফে ঢাকা থাকে। তবে গ্রীষ্মকালে কিন্তু জলবায়ু বেশ মনোরম হয়। এই সময়ে বেশি বৃষ্টিপাত হয় এবং গড় যে বার্ষিক বৃষ্টিপাত সেটি কিন্তু হলো 70 থেকে 80 সেমি। মনে থাকবে। তাহলে জলবায়ু কেমন এখানে? শীতকালে বরফ পড়ে এবং গ্রীষ্মকাল মূলত আরামদায়ক জলবায়ু লক্ষ্য করা যায়। এটাই হলো হ্রদ অঞ্চলের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। বৃষ্টিপাত কেমন হয় হ্রদ অঞ্চলে? না 70 থেকে 80 সেমি কিন্তু বার্ষিক যে বৃষ্টিপাত সেটা কিন্তু এই অঞ্চলে হয়ে থাকে। এখানে বেশিরভাগ জায়গায় ওক, এলাম, বীচ, ম্যাপেল, পপলার ইত্যাদি পর্ণমোচী জাতীয় স্বাভাবিক উদ্ভিদের অরণ্য কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে এই হ্রদ অঞ্চলে কোন কোন অরণ্য লক্ষ্য করা যায় বা কোন কোন গাছপালা লক্ষ্য করা যায়? না পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়। অর্থাৎ বছরের নির্দিষ্ট একটি সময়ে যে উদ্ভিদ তার পাতা ঝরিয়ে ফেলে তাকে আমরা কি বলবো? পর্ণমোচী উদ্ভিদ। তাই তো? তাহলে এই পর্ণমোচী উদ্ভিদ কিন্তু হ্রদ অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ। এর মধ্যে ওক, এলাম, বীচ, ম্যাপেল, পপলার প্রভৃতি অরণ্য কিন্তু সৃষ্টি হয়েছে কোথায়? না হ্রদ অঞ্চল। স্টুডেন্ট, এবারে আমরা জানবো যে হ্রদ অঞ্চলের খনিজ সম্পদ ও শিল্প সম্পদ। দেখো, এই অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, দস্তা, লবণ, জিপসাম পাওয়া যায়, যা এই অঞ্চলের শিল্প উন্নতির প্রধান কারণ। তাহলে হ্রদ অঞ্চল কিন্তু শিল্প উন্নতিতে বা শিল্পেতে কিন্তু অনেকটাই উন্নত। কারণ কি? না এই অববাহিকা অঞ্চলগুলিতে বা নদীর অববাহিকা অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু খনিজ পদার্থ পাওয়া যায়। সেই খনিজ পদার্থের মধ্যে কয়লা, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, দস্তা, লবণ, চুনাপাথর ইত্যাদি কিন্তু পাওয়া যায়, যা শিল্পের কিন্তু প্রধান কাঁচামাল। কোনো একটি শিল্প গড়ে তোলার পিছনে কিন্তু সব থেকে বেশি ভূমিকা কার থাকে বলতো? কাঁচামাল। অর্থাৎ শিল্পের যে কাঁচামাল সেটা কিন্তু এই হ্রদ অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ফলে এখানে কিন্তু শিল্পতে যথেষ্ট উন্নত এই হ্রদ অঞ্চল। প্রধান প্রধান খনিজ সম্পদ উত্তোলক যে অঞ্চলগুলি সেগুলো কি কি? প্রথমে দেখো রয়েছে কয়লা। কয়লা, তাহলে কয়লা কোথায় কোথায় পাওয়া যায়? ইলিনয় ও ইন্ডিয়ান রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। এটা কিন্তু হ্রদ অঞ্চলের দুটি রাজ্য, ইলিয়ান এবং ইন্ডিয়ান রাজ্য। এছাড়া আকরিক লোহা মেসাবি এবং ভারমেলিয়ান আকরিক লোহা কিন্তু পাওয়া যায়। এদের মধ্যে এই মেসাবি কিন্তু পৃথিবীর আহ, বৃহত্তম আকরিক লৌহ খনি। তাহলে পৃথিবীর মনে রাখবে তোমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লৌহ খনি হলো মেসাবি। সরি, এটা পৃথিবীর না, আহ, আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম যে লৌহ খনি তার নাম হলো কিন্তু মেসাবি। খনিজ তেল কোথায় কোথায় পাওয়া যায়? মিশিগান, ওহিও এবং অন্টারিও হ্রদ অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ তেল পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এগুলো হলো মূলত হ্রদ অঞ্চলের খনিজ সম্পদ এবং শিল্প। এরপরে দেখো রয়েছে হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ কি? তোমাদের আগেই বলেছি যে শিল্প অঞ্চল গড়ে ওঠার মূলে প্রধান যে কারণটি সেটি কিন্তু হলো কাঁচামাল, তাই না? এছাড়া আরো কিছু কিন্তু আহ, বিষয়ের প্রয়োজন বা জিনিসের প্রয়োজন যেগুলো ছাড়া শিল্প কিন্তু গড়ে তোলা সম্ভব নয়। কি কি বিশেষ প্রয়োজন এবং সেগুলো কিন্তু এই হ্রদ অঞ্চলে যথেষ্ট পরিমাণে রয়েছে। প্রথমে দেখবো, দেখো পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জল শিল্পে ব্যবহার হয়। তাহলে শিল্পে কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। সেই জলের চাহিদাটা পূরণ করে কে? না এখানে যে হ্রদগুলি রয়েছে সেই হ্রদগুলি দ্বারা কিন্তু এই শিল্পে প্রয়োজনীয় যে জল সেটা কিন্তু সরবরাহ করা হয়। এছাড়া বনজ ও প্রাণীজ কাঁচামাল, পাশাপাশি অঞ্চলে বনজ সম্পদ রয়েছে সেখান থেকে কাঁচামাল আহরণ করা হচ্ছে। ফলে এই শিল্প কিন্তু বা শিল্পের কিন্তু হ্রদ অঞ্চলে উন্নতি ঘটেছে। ঘনবসতিপূর্ণ হওয়ায় পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায়। দেখো শিল্প স্থাপনের আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, দেখো শ্রমিক।
কারখানা বা কাঁচামাল তো থাকবে, কিন্তু শিল্পের যে দ্রব্য উৎপাদন করবে সেটা কে করবে? শ্রমিক করবে। তাহলে সেই শ্রমিক কিন্তু এই অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেহেতু অঞ্চলটি ঘনবসতিপূর্ণ আছে, অর্থাৎ লোকজন জনসংখ্যা বেশি রয়েছে। ফলে শিল্পোন্নতিতে ঘন জনবসতি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই হ্রদ অঞ্চলগুলিতে। উন্নত পরিবহন ব্যবস্থা, জলপথ, উন্নত মানের সড়ক পথ এই অঞ্চল জালের মতো বিস্তৃত। অর্থাৎ যে কাঁচামাল কারখানায় নিয়ে আসা বা উৎপাদিত দ্রব্য সারা বিশ্বে ছড়িয়ে যাওয়ার জন্য কিন্তু উপযুক্ত বা উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয়। আর এই শিল্পোন্নতি অঞ্চলে বা এই হ্রদ অঞ্চলগুলিতে কিন্তু পরিবহন ব্যবস্থা যথেষ্ট উন্নত। এই কারণে হ্রদ অঞ্চলে কিন্তু শিল্প কারখানাগুলি বেশি পরিমাণে গড়ে উঠেছে। এছাড়া হ্রদ অঞ্চলে যে শিল্পগুলো রয়েছে তার পিছনে কিন্তু বিদ্যুতের যোগানও কিন্তু থাকে। সেই বিদ্যুৎ কোথা থেকে পাওয়া যায়? না, এখানকার খরস্রোতা নদীগুলি ও নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ কিন্তু উৎপন্ন করা হয়, যা শিল্প কারখানায় যে বিদ্যুতের চাহিদা, সেই বিদ্যুতের চাহিদা কিন্তু মেটাচ্ছে। আর কি রয়েছে? না, খনিজ সম্পদের সহজলভ্যতা, আকরিক, লোহা, কয়লা খনি সান্নিধ্য, এটা তোমাদের প্রথমেই বলেছি। তাহলে কি কি হলো? পঞ্চহ্রদের জলের সুবিধা, বনজ প্রাণীজ কাঁচামাল পাওয়া যায়, শ্রমিকের সুবিধা, উন্নত পরিবহন ব্যবস্থা, বিদ্যুতের সুবিধা রয়েছে, কাঁচামালের সুবিধা রয়েছে। এছাড়া রয়েছে পর্যাপ্ত মূলধন, অর্থাৎ শিল্প স্থাপনের জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়, অর্থাৎ টাকার প্রয়োজন হয়। সেখানকার যে শিল্পপতিরা তারা কিন্তু বেশি বেশি করে মূলধন বিনিয়োগ করছে শিল্পে। ফলে হ্রদ অঞ্চল কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পাঞ্চল হিসেবে দিনের পর দিন আরো উন্নতি লাভ করছে। বুঝতে পেরেছো? এবারে আমরা দেখবো এই যে হ্রদ অঞ্চলে পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পাঞ্চল, এটা তো আমরা জানলাম। এখানকার প্রধান প্রধান যে শিল্পগুলো সেগুলো কি, অর্থাৎ কি কি উৎপন্ন হয় এখানে। দেখো, হ্রদ অঞ্চলের প্রধান প্রধান শিল্পগুলি কি কি। প্রথমে আমরা দেখবো লৌহ ইস্পাত শিল্প, হ্রদ অঞ্চলের প্রধান শিল্প। যদি পরীক্ষায় আসে যে হ্রদ অঞ্চলের প্রধান শিল্প কি, না লৌহ ও ইস্পাত শিল্প, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে আকরিক লোহা পাওয়া যায়, অর্থাৎ যেটা হলো ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল। চিকাগো ও গ্যারি, যেখানে বৃহৎ লৌহ ইস্পাত কেন্দ্র রয়েছে। এছাড়া বাফেলো, ক্লিভল্যান্ড, ইরি, ডুলুথ এইসব স্থানে কিন্তু লৌহ ও ইস্পাত শিল্প দিনের পর দিন উন্নতি লাভ করেছে। দ্বিতীয় যে শিল্পটি রয়েছে সেটা দেখো রয়েছে ইঞ্জিনিয়ারিং শিল্প। ডেট্রয়েট, বৃহৎ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। তাহলে হ্রদ অঞ্চলের বৃহৎ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম কি? ডেট্রয়েট। শিকাগো, টলেডো ইত্যাদি হলো ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য বিখ্যাত বিখ্যাত স্থান। এরপর রয়েছে দেখো রাসায়নিক শিল্প। শিকাগো, ডুলুথ, ডেট্রয়েট, পিটসবার্গ, মিশিগান, এখানে রাসায়নিক শিল্প কিন্তু গড়ে উঠেছে। খনিজ তেল শোধন ও পেট্রো রসায়ন শিল্প, বর্তমান সকল শিল্পের যে জননী তাকে এই পেট্রোরসায়ন শিল্পকে বলা হয়, তাই তো? তাহলে সে শিকাগো শহর, বাফেলো, ক্লিভল্যান্ড এইগুলো কিন্তু হলো গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র। তাহলে আমরা ডান দিকে যেগুলো দেখছি সেগুলো কিন্তু হলো সব গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র। ঠিক আছে? এরপরে দেখো রয়েছে মাংস শিল্প। শিকাগো পৃথিবীর কসাইখানা বলা হয়। কেন বলা হয়? কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাংস রপ্তানি করা হয় সারা পৃথিবীতে। তাই চিকাগোকে কি বলা হয়? শিকাগো শহরকে বলা হয় পৃথিবীর কসাইখানা। খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু খুব আসে। ময়দা শিল্প, ময়দা শিল্পের জন্য উল্লেখযোগ্য যে বা গুরুত্বপূর্ণ কেন্দ্র কিন্তু হলো বাফেলো। পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক অঞ্চল হলো এই বাফেলোতে। রাবার শিল্প, অ্যাক্রান, পৃথিবীর রাবার রাজধানী বলা হয় কাকে? অ্যাক্রানকে। প্রচুর পরিমাণে কিন্তু রাবার উৎপন্ন হয় এখানে, তাই রাবার শিল্পর যে রাজধানী সেটাকে বলা হয় অ্যাক্রানকে। এছাড়া ইন্ডিয়ানাপলিস এই যে কেন্দ্র, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে রাবার শিল্প লক্ষ্য করা যায়। তাহলে আমরা কোন কোন শিল্প সম্পর্কে জানলাম হ্রদ অঞ্চলে? লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, রাসায়নিক শিল্প, খনিজ তেল, মাংস শিল্প, ময়দা শিল্প, রাবার শিল্প ইত্যাদি কিন্তু রয়েছে। দেখো এই যে মাংস শিল্প, ডান দিকে ছবি, প্রচুর পরিমাণে ময়দা উৎপন্ন হয় গম থেকে। এছাড়া ইঞ্জিনিয়ারিং শিল্পেও কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে এই হ্রদ অঞ্চল। আচ্ছা, এরপরে দেখো রয়েছে হ্রদ অঞ্চলের কৃষিকাজ।
হ্রদ অঞ্চল কৃষিকাজে বেশ উন্নত। এখানে প্রধানত শস্যাবর্তন পদ্ধতিতে চাষবাস করা হয়। শস্যাবর্ধন পদ্ধতি কি জানো? বলতো কি? একই জমিতে বারবার একই ফসল চাষ না করে বিভিন্ন ফসলের যখন চাষ পর্যায়ক্রমে করা হয় তখন তাকে বলা হয় শস্যবর্ধন প্রক্রিয়া। ফলে জমি কিন্তু এখানে পড়ে থাকে না, একটা চাষ হলো তারপর অন্য একটা ফসলের চাষ হলো। এইভাবে কিন্তু হ্রদ অঞ্চলে সারা বছরই চাষবাস হয়। এখানকার উৎপন্ন ফসলগুলি হলো ভুট্টা, যব, ওট, রাইবিট। এছাড়া হ্রদ অঞ্চলের তীরবর্তী ঢালু জমিতে আঙ্গুর, আপেল, পিচ প্রভৃতি ফলেরও কিন্তু চাষ হয়ে থাকে। ভুট্টা উৎপাদনে এই অঞ্চল বিশ্বের প্রধান স্থান অধিকার করে। তাহলে হ্রদ অঞ্চলে সব থেকে বেশি উৎপন্ন হয় কি? ভুট্টা। পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে ভুট্টা উৎপাদনে এই হ্রদ অঞ্চল। দেখো ডান দিকে, হ্রদ অঞ্চলে কৃষি উন্নতির কারণ কি? এই যে কৃষিকাজ এত উন্নত হ্রদ অঞ্চলে, তার পিছনে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। যেমন শিল্প উন্নতির পিছনে কারণ ছিল, ঠিক তেমনি হ্রদ অঞ্চল কিন্তু কৃষি উন্নতির পিছনেও কয়েকটি কারণ রয়েছে। নাম্বার ওয়ান যে কারণটা, সেটা কিন্তু হলো বিস্তীর্ণ সমভূমি অঞ্চল। কৃষিকাজ ভালো হবে কোথায়? সমভূমি অঞ্চলে, তাই না? তাহলে এই হ্রদ অঞ্চল কিন্তু বিস্তীর্ণ ত্বরান্বিত সমভূমি অঞ্চল, ফলে কৃষিকাজ সেখানে খুব ভালো হয়। দ্বিতীয় কি? আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের সুযোগ। দেখো, ট্রাক্টর, পাওয়ার টিলার, ধান ঝাড়াই এবং ধান কাটাই বা ফসল তোলা এবং রোপণ করার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি কিন্তু এই হ্রদ অঞ্চলে ব্যবহার করা হয়। তৃতীয়ত কি? শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ, অর্থাৎ কি জমি কিন্তু পড়ে থাকছে না, বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল কিন্তু উৎপন্ন হচ্ছে, তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে দেখো কৃষি উন্নতির কারণের মধ্যে হ্রদগুলি থেকে জলসেচের পর্যাপ্ত জল। কৃষিতে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা কিন্তু হলো জল। সেই জলটা কোত্থেকে আসছে? পার্শ্ববর্তী যে হ্রদ অঞ্চল রয়েছে সেই হ্রদ অঞ্চল থেকে প্রচুর পরিমাণে জল কিন্তু কৃষিক্ষেত্রে সরবরাহ করা হচ্ছে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো ঘনবসতির জন্য কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা। এই যে এত কৃষিজ ফসল উৎপন্ন হচ্ছে, সেগুলো কোথায় যাচ্ছে? তাহলে তার বাজার কিন্তু দরকার। জনসংখ্যা বেশি হয় সেখানে মানুষের চাহিদাও কিন্তু কৃষিজ ফসলের বেশি, ফলে কৃষিজ ফসল কিন্তু আরো বেশি করে উৎপন্ন করা হচ্ছে। উর্বর চান্নজের মৃত্তিকা। কৃষি উন্নতির আরেকটি কারণ হচ্ছে এই হ্রদ অঞ্চলে উর্বর চান্নজের মৃত্তিকা কিন্তু লক্ষ্য করা যায়, যেখানে গম, যব, ভুট্টা কিন্তু খুব ভালো উৎপন্ন হয়। আর কি রয়েছে? না, নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ু, যে কারণে পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতার জন্য এই হ্রদ অঞ্চলের কৃষিকাজ কিন্তু দিনের পর দিন আরো উন্নতি লাভ করছে। মনে থাকবে তোমাদের? ভেরি গুড। এরপরে দেখো রয়েছে হ্রদ অঞ্চলের পশুপালন। হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলোতে দুগ্ধজাত দ্রব্য, মাংস সরবরাহ করার জন্য এখানে উন্নত পদ্ধতিতে গবাদি পশু ও শূকর প্রতিপালন কিন্তু করা হয়। তাহলে এই যে আমেরিকা মহাদেশটি রয়েছে, উত্তর আমেরিকা, সেখানে যে হ্রদ অঞ্চল রয়েছে সেখানে কি বিস্তীর্ণ অঞ্চল কিন্তু সমভূমি অঞ্চল, এবং এর পাশেই কিন্তু রয়েছে বা দক্ষিণ দিকে কিন্তু রয়েছে পেরিতৃণভূমি অঞ্চল। সেখানে প্রচুর পরিমাণে কি হয় না, দুগ্ধজাত দ্রব্য অর্থাৎ মাংস সরবরাহ, উন্নত পদ্ধতিতে গবাদি পশু চাষবাস করা হয় বা প্রতিপালন করা হয়। এছাড়া জার্সি গরু, হাঁস মুরগির জন্য কিন্তু পোল্ট্রি ফার্মও গড়ে তোলা হয়েছে। এই দেখো, পোল্ট্রি ফার্ম উন্নতি পদ্ধতিতে এই হ্রদ অঞ্চলে কিন্তু পোল্ট্রি ফার্ম গড়ে তোলা হয়েছে। মিশিগান হ্রদের তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন এবং সংরক্ষণের কেন্দ্র হিসেবে কিন্তু বিখ্যাত। আমরা একটু আগে পড়েছিলাম না যে শিকাগো শহরকে পৃথিবীর কি বলা হয়? শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়, তাই তো? দেখো, এই যে মাংস উৎপাদন হচ্ছে, উন্নত পদ্ধতিতে পশুপালন করা হয়, পোল্ট্রি ফার্ম গড়ে তোলা হয়েছে উন্নত পদ্ধতিতে। এইভাবে হ্রদ অঞ্চলে পশুপালন কিন্তু সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছে। তার দেখো পরে রয়েছে যেসব কারণে পশুপালনে উন্নতি ঘটেছে তা হলো, এই হ্রদ অঞ্চল কি কি কারণে পশুপালনে উন্নতি ঘটেছে? এক নম্বর কি রয়েছে? প্রচুর পরিমাণে ভুট্টা, হে, ক্লেভার ঘাস জন্মায় যা পশুদের খাদ্যের যোগান দেয়। তাহলে পশুর খাদ্য কিন্তু এখানে রয়েছে যথেষ্ট পরিমাণে, ফলে পশুপালনটা এখানে দিনের পর দিন উন্নতি লাভ করছে। দ্বিতীয় কি? না, হ্রদ অঞ্চলের পর্যাপ্ত জল পশুদের প্রয়োজনীয় জলের চাহিদা মেটায়।
হ্রদ অঞ্চলে প্রচুর পরিমাণে হ্রদ থাকায় যে জল, পশুদের যে খাদ্য জল, সেই জলের কিন্তু চাহিদা মেটায় কে? না হ্রদ অঞ্চল। 3 নম্বর কি রয়েছে দেখো, বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে পশুদের অবাধ বিচরণের সুবিধা। যেহেতু বিস্তীর্ণ সমভূমি অঞ্চল এখানে, তাই পশুদের কিন্তু অবাধ চলাফেরার সুবিধা রয়েছে। দেখো এই উপরের ছবিটা, এরকম সমভূমি কিন্তু লক্ষ্য করা যায় এই হ্রদ অঞ্চলের অববাহিকায়। ফলে পশুপালন কিন্তু খুব ভালো হয়। পশুদের যে চারণ ক্ষেত্র, সেটা কিন্তু ঘাস থাকে, অর্থাৎ খাদ্য তাদের যোগান থাকে, তারা অবাধে ঘুরে বেড়াতে পারে। নাম্বার 4 কি বলছে না, এই অঞ্চলের শীতল জলবায়ু দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য এবং মাংস প্রভৃতি পচনশীল উপাদানের সহজে সংরক্ষণ করতে। মাংস বহুদিন ফেলে কি হবে? নষ্ট হয়ে যাবে। দুগ্ধজাত দ্রব্য কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু এখানকার ওয়েদার কি? না শীতল ওয়েদার। ফলে পচনশীল যে দ্রব্য মাংস, সেই মাংস কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। ঠিক আছে? তাহলে এই কারণগুলোর জন্য হ্রদ অঞ্চলের পশুপালন কিন্তু দিনের পর দিন উন্নতি লাভ করছে। তাহলে আমরা হ্রদ অঞ্চলের কৃষিকাজ কিভাবে উন্নত হলো, হ্রদ অঞ্চলের পশুপালন কিভাবে উন্নত হলো, এবং হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ, এই কারণগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানলাম। তাই তো? ঠিক আছে। আজকের ক্লাসটা স্টুডেন্ট আমার এই পর্যন্তই। আশা করি তোমরা হ্রদ অঞ্চল সম্পর্কে বিস্তারিত জেনেছো। সেখানকার কৃষিকাজ, পশুপালন, শিল্প, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, নদ-নদী, ভূপ্রকৃতি, অবস্থান ইত্যাদি নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করলাম তোমাদের সাথে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আজকের যেটুকু পড়লাম সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে পরীক্ষায়, সেগুলো চটজলদি একটু দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে যে হ্রদ অঞ্চলের প্রধান শিল্প কোনটি? বলো, হ্রদ অঞ্চলের প্রধান শিল্প কোনটি? লৌহ ইস্পাত শিল্প, তাই না? ভেরি গুড। তাহলে হ্রদ অঞ্চলের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প। দ্বিতীয় প্রশ্ন কি, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি? 5টা হ্রদের মধ্যে কোন হ্রদটা? সুপিরিয়র হ্রদ। ভেরি গুড। 3 নম্বর, নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর সৃষ্টি হয়েছে? এই হ্রদ অঞ্চলে কিন্তু সেটি রয়েছে, সেন্ট লরেন্স নদীর উপরে কিন্তু নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। 4, পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কি? বলো। মেসাবি। মেসাবি হলো কিন্তু পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। 5, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্র কোনটি? ময়দা উৎপাদক কেন্দ্র বাফেল। এই বাফেলো কেন্দ্র থেকে কিন্তু পৃথিবীর সব থেকে বেশি ময়দা উৎপন্ন হয়। কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। ভেরি গুড। এরপরে দেখো রয়েছে, হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্প গড়ে ওঠার কারণগুলো কি? কি বলবে কারণে? না হ্রদ অঞ্চলে পর্যাপ্ত জল পাওয়া যায়, কাঁচামালের সুবিধা, জনসংখ্যার বেশি হওয়ার জন্য শ্রমিকের সুবিধা, বনজ কাঁচামাল সুবিধা, উন্নত পরিবহন ব্যবস্থা, নায়াগ্রা জলপ্রপাতের থেকে বিদ্যুতের সুবিধা ইত্যাদি কারণগুলির জন্য কিন্তু হ্রদ অঞ্চলের শিল্প দিনের পর দিন উন্নতি লাভ করেছে। এগুলো আশা করি তোমরা বলতে পারবে। আচ্ছা, হ্রদ অঞ্চলে কৃষি উন্নতির কারণ কি? এটাও সহজ, বলো। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, আর শস্যাবর্তন পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। ভেরি গুড। আর কি? না হ্রদগুলি থেকে পর্যাপ্ত জল পাওয়া যায়। ঘনবসতি বেশি হওয়ার জন্য মানুষের মধ্যে কিন্তু ফসলের চাহিদা রয়েছে। এছাড়া উন্নত চারনুজেন মৃত্তিকা, বিস্তীর্ণ তরঙ্গায়িত সমভূমি হ্রদ অঞ্চলে কৃষিকাজের উন্নতির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে আজকে আমরা হ্রদ অঞ্চল সম্পর্কে পড়লাম। এর পরবর্তী ক্লাসে স্টুডেন্ট আমরা কানাডীয় যে সিল্ড অঞ্চল রয়েছে, সেই কানাডীয় সিল্ড অঞ্চলের অবস্থান, সেখানকার ভূপ্রকৃতির জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি সম্পর্কেও কিন্তু বিস্তারিত আলোচনা করব। আজকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।